সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এস এম নাসিরউদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের অভিমত, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের সাথে। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ হাসিফ ভাই। আমরা ব্যাংক এবং আর্থিক খাতের যে বর্তমান অবস্থা, এটি বাজারে ব্যাপক প্রভাবিত করছে। আপনি দেখছেন যে অনেকগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, আবার অনেকগুলো প্রত্যাশার চেয়ে কম ডিভিডেন্ড দিচ্ছে। তো এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে কিন্তু বাজারের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই দুই সেক্টর। আপনার কি মনে হয় যে এটি এখন যে বাজারে একটি যে অবস্থা, গত 2-3 দিনের যে অবস্থা দেখবেন একটু নেতিবাচক, এবং অনেকে বলছেন যে ব্যাংকগুলোর যে প্রত্যাশা অনুযায়ী ডিভিডেন্ড পাওয়ার কথা ছিল বা যতটা আশা করা হয়েছিল তার চেয়ে কম ডিভিডেন্ড আসার কারণে এই অবস্থা। আপনার কি মনে হয়? আমার যেটা মনে হচ্ছে, বাজার একটা স্থিতিশীল অবস্থা দিয়ে বাজার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাংক এবং আর্থিক খাতের শেয়ারগুলো আমাদের বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত আপনার ডিভিডেন্ড দিয়েছে। বিভিন্ন ডিক্লারেশনগুলো হয়তো 2-1টা গুটি কয়েক কোম্পানির ডিক্লারেশন এক্সপেক্টেড ছিল না। আর আদারওয়াইজ আপনি যদি ওভারঅল চিন্তা করেন দুইটা খাতের, প্রত্যেকটা ব্যাংক ভালো ডিভিডেন্ড দিয়েছে এই বছর, যে কারণে গত 2 মাস যাবৎ ধারাবাহিকভাবে ব্যাংকের শেয়ারগুলোর দাম বেড়েছে। ব্যাংক আপনি দেখবেন গত 6 মাস বা 4 মাস আগের যদি ব্যাংকের বাজার দর দেখেন, এখান থেকে প্রায় 50%-এর নিচেও ছিল অনেক শেয়ারের দাম। তো ব্যাংকের শেয়ারগুলো মোটামুটি কাঙ্ক্ষিত ডিভিডেন্ড ডিক্লারেশনের কারণে ব্যাংকের শেয়ারগুলো প্রায় গত 6 মাস বা 5 মাস আগের যে রেট ছিল তার থেকে প্রায় ডাবল হয়ে গেছে। তো পাশাপাশি আর্থিক খাতেরও লঙ্কা বাংলা সহ অন্যান্য লিডিং আর্থিক খাতের কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়েছে। হ্যাঁ ভাই, আমি আসবো আপনার কাছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম আলাউদ্দিন, আমি বলছিলাম নাবিস্কুল থেকে। আমার প্রশ্ন হলো কি, পুরানা ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকের 10% ক্যাশ ডিভিডেন্ড, এটা কি যুক্তিগত হয়েছে? উনি এটা কি নাটক করছে পরিচালনা পরিষদ? নতুন চেয়ারম্যানটা। জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এটি আমরা আলোচনা স্বাভাবিকভাবে আসবে। আমি আসছি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। 4 দিনে তাদের প্রায় 3.5 টাকার মতো দাম হারাল। জি, আমরা শুনতে পাইনি, আপনি আবার বলুন প্রশ্নটা। জি দর্শক, আপনার প্রশ্নটা আবার বলুন। হ্যালো, জি জি, আমার প্রশ্ন হচ্ছে ফারিস ফাইন্যান্স সম্পর্কে। ফারিস ফাইন্যান্স গত সপ্তাহ থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় 3.5 টাকার মতো দাম হারালো। আগামীকাল তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন। তো কি এমন ঘোষণা আসবে যে কারণে তাদের অযৌক্তিকভাবে এরকম দাম পড়তেছে? যদি এটা সম্পর্কে কোনো মতামত দেওয়া যায়। জি ধন্যবাদ দর্শক, আপনি থাকুন আমাদের সাথে, আশা করি প্রশ্নের উত্তর পাবেন। নাসির ভাই। ধন্যবাদ আসিফ ভাই, ধন্যবাদ দর্শকদের। আমি ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি। তো আর্থিক খাতে এবং আপনার ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ডের মাধ্যমে গত আপনার 2 মাস আর্থিক খাত এবং ব্যাংক খাতগুলো ভালোভাবে তার বিনিয়োগকারীদেরকে ধরে রেখেছে, এবং বিনিয়োগকারীরা বেজায় খুশি বলবো আমি। তো বিনিয়োগকারী এখান থেকে ভালো একটা প্রফিট তুলে নেওয়ার সময় হয়েছে, এবং আমি মনে করি অনেকে নিয়েছে। তো 2-1টা ব্যাংক খাত, যেমন ইসলামী ব্যাংক, আসলে আমাকে অনেক বিনিয়োগকারী ফোন করেছে, কথা বলেছে, এবং বিনিয়োগকারী ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ডিক্লারেশনে সত্যিকারে হতাশ। আমি জানি না ওনাদের কোনো ফিউচার প্ল্যান আছে কিনা, যে ভবিষ্যতের আরও কোম্পানিকে ইসলামী ব্যাংক আরও অনেক শক্তিশালী করার কারণে হয়তো রিজার্ভে হয়তো ওনারা রিজার্ভটাকে আর একটু শক্তিশালী করার জন্য হয়তো ডিক্লারেশনটা কম দিয়েছে, অথবা ওনাদের হয়তো বিদেশি আপনার বিনিয়োগকারীও আছে সেখানে, বা বিদেশি পরিচালকও আছে। সব মিলে তাদের একটা ওভারঅল ডিসিশন নিতে হয়। তাদের ডিসিশন এখানে একটি বিষয় আছে, আপনি দেখেন যে ইসলামী ব্যাংকের একটি গুজব আছে যে ফরেনারদের কাছে যে শেয়ারগুলো আছে সেগুলো হয়তো তারা বিক্রি করে দিবেন, এরকম একটা গুজব কিন্তু অনেকদিন ধরে বাজারে চলছে। তারই কি একটি প্রতিফলন আমরা দেখতে পেলাম? বিভিন্ন গুজব আছে। এই আপনার 10% ডিভিডেন্ড ডিক্লারেশনের সাথে এই গুজবের সম্পর্ক, আমি কোনো অন্তর্নিহিত কোনো সম্পর্ক আমি খুঁজে পাই না। আমি যেটা খুঁজে পাই, আমরা হয়তো অনেকে বলতেছে এই ডিভিডেন্ড ডিক্লারেশনের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে হতাশ করার জন্য একটা অভিপ্রায় হয়তো পরিচালনা পর্ষদের ছিল। এই ধরনের মন্তব্য অনেক কাস্টমারদেরকে করতে আমি শুনছি, অনেক বিনিয়োগকারীদেরকে করতে শুনছি। তো ইসলামী ব্যাংকের যে ধরনের তাদের আর্নিং, যে পরিমাণ আর্নিং, ইসলামী ব্যাংক হয়তো
20-25 বা এর থেকে অনেক বেশি ডিভিডেন্ড Last year এক্সপেক্ট 20% করছিল, দিয়েছে, তার কারণ আগের বছর মানে 15%। ব্যাংকগুলোর মধ্যে হাইস্ট রিজার্ভ সম্ভবত ইসলামী ব্যাংকের। তো স্বাভাবিক কারণে আমিও একটু বিনিয়োগকারীর কনটেক্সটে যদি চিন্তা করি হতাশ হওয়ার মতোই। তো এটা বিনিয়োগকারীদেরকে যথেষ্ট হতাশ হয়েছে। তো আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা ভেবে দেখবেন। এটা ডিভিডেন্ডের ডিক্লারেশনটাই শেষ নয়, ডিভিডেন্ডের নেক্সট এজিএমে অনুমোদনটাও একটা ইস্যু আছে। সেই অনুমোদনে হয়তো কোনো কিছু চেঞ্জ হলেও হতে পারে, নাও হতে পারে, এটা এখন দেখার বিষয়। তো সুতরাং আমি এই বিনিয়োগকারীদের জন্য আমার এই বিষয়ে দুইটা কথা আছে। তো এই জন্য বিনিয়োগ করার আগে পরিচালনা পর্ষদের দেখেও বিনিয়োগ করতে হবে। এই যে পরিচালনা পর্ষদ তো আগেরই আছে, কয়েকজন পরিবর্তন হয়েছে। এই অবস্থায় বিনিয়োগকারীরা আসলে কি ডিসিশন নিতে পারবেন, যে নতুন চেয়ারম্যান হলেন, নতুন ভাইস চেয়ারম্যান? সেখানে বিনিয়োগকারীদের একটা জিনিস দেখা উচিত ছিল যে একটা কোম্পানির ট্রানজেকশন পয়েন্টে বিনিয়োগকারীরা যেটা দেখবে পরিচালনা পর্ষদের একটা ট্রানজেকশন ব্যাপার ছিল। তো সেখানে পরিচালনা পর্ষদের হয়তো অনেক পুরাতন পরিচালক চলে গেছে, নতুন পরিচালকরা আসছে, সেখানে নতুন পরিচালকদের হয়তো হুট করে ডিসিশন নেওয়াটা সম্ভব ছিল না। এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় আনা দরকার। পরিচালনা পর্ষদের বিহেভিয়ারটাও তাদেরকে বুঝতে হবে। তো এটা হলো ইসলামী ব্যাংকের ইস্যু গেল। ইসলামী ব্যাংক নিয়ে সত্যিকারের বিনিয়োগকারীরা হতাশ, যেটা বাজারে তার একটা নেতিবাচক প্রভাব, যেটার একটা নেতিবাচক প্রভাব বাজারে পড়বে, এটাই স্বাভাবিক। তো পাশাপাশি আপনার যেটা আরেকটা আমাদের সম্মানিত বিনিয়োগকারী ফারিস্ট ফাইন্যান্স নিয়ে যে কথা বলেন, ফারিস্ট ফাইন্যান্স নিয়ে আমি গত কয়েক কোয়ার্টারে যেটা মানে আর্নিং দেখেছি, অত সন্তোষজনক আর্নিং ছিল না। তো হয়তো এইখানে যে দাম পড়ে গেছে গত 2-3 টাকা, তার মানে প্রাইস হারিয়েছে, বাজার মূলধন হারিয়েছে, সেটা হয়তো স্বাভাবিক গতিয়া ছিল। মানে এর আগে যে বেড়েছিল এটা স্বাভাবিক ছিল কিনা আমি জানি না। হয়তো অন্যান্য আর্থিক খাতগুলো যেভাবে একটা খারাপ অবস্থা থেকে ভালো আর্নিং দেখিয়ে ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, সে কারণে হয়তো অনেক বিনিয়োগকারী যেগুলোতে খারাপ অবস্থা ছিল সেগুলোতে আগ্রহ প্রকাশ করছে। পরবর্তীতে দেখলো হয়তো যে বা একটু রিউমারও বাজারে ছড়িয়ে দিতে পারে যে ডিভিডেন্ড আসবে না বা কোনো কিছু, যে কারণে হয়তো বাজার তাদের প্রাইস হারিয়েছে। ব্যাপারে আসবে, একটু ফোন নিয়ে নিচ্ছি। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রায় প্রতিটি ব্যাংকই ডিভিডেন্ড দেওয়ার সময় এসেছে এবং এরই মধ্যে কিছু কিছু ব্যাংক ডিভিডেন্ড দিয়েছে, তারপরেও বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম কমেছে, এর কারণ কি? আর 2 নম্বর হচ্ছে, ব্যাংকের শেয়ার মার্কেটে এক্সপোজারের ক্ষেত্রে কেনা দামের পরে দাম বাড়লে বাড়া দাম ধরে এক্সপোজার নির্ধারণ করা কি যুক্তিসঙ্গত? আর আলোচক সাহেব একটু আগে বলেছেন যে ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু আমি জানা মতে একটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মাত্র 5% ডিভিডেন্ড দিয়েছে। তো এইখানে আপনার ভালো ডিভিডেন্ড দিল কি করে? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে একটি বিষয় আপনি যেটি বলেছেন যে এক্সপোজারের বিষয়টা, ক্যালকুলেশনের বিষয়টা, এটি সবাই বলছেন যে এটি কস্ট প্রাইসই হওয়া উচিত, মার্কেট প্রাইসে না। এটা তো সবাই জানেন। আর বাকিগুলোর উত্তর নাসির ভাই যদি দেন। যেটা একটা ব্যাংকের ওনারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 5%, যেটা স্ট্যান্ডার্ড ব্যাংকের বললেন, স্টক ডিভিডেন্ড দিয়েছে 5%। তো এটা আপনি গত বছরের তুলনায় যদি আপনি কম্পেয়ার করেন তাহলে খুব একটা খারাপ দেয় না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হয়েছে যে গত বছর যে ব্যাংকগুলোর যে প্রাইস ছিল তার চেয়ে কিন্তু বাজার ভালো হওয়ার কারণে প্রত্যাশাটা অনেক বেশি তৈরি হয়েছে। আপনি ইসলামী ব্যাংকের কথা বললেন, বাজারে কিন্তু এরকম একটা গুজব ছিল। গুজব আসলে গুজবই, কিন্তু আমাদের এখানে গুজবটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। সেটি ছিল প্রায় 50% ডিভিডেন্ড দিবে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক নিয়ে বাজারে একটা ভালো গুজব ছিল এবং আপনি দেখেন যথেষ্ট আগ্রহ ছিল। সিটি ব্যাংকের ডিভিডেন্ডও কিন্তু সেইভাবে হয়নি, ভালো, কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়েছে। তারপরে আপনি ওয়ান ব্যাংকের ডিভিডেন্ডও গত বছর চেয়ে কমেছে। এই জন্য বাজারে আমরা সবসময় একটা কথা বলি, বাজারে গুজব থাকবে। পৃথিবীর সব বড় বড় বাজারে গুজব রটানা এগুলো ছড়িয়ে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে আসবে। গুজব বাজারের একটা অংশ। তা আপনি এখন আমার বিনিয়োগকারীদের প্রতি একটা সদয় অনুরোধ হলো যে আপনারা গুজবে কান না দিয়ে বাজারে যে সমস্ত ভালো ভালো শেয়ার আছে শেয়ারগুলোকে অ্যানালাইসিস করেন, পর্যালোচনা করে দেখেন, দেখে শেয়ারের গ্রোথ দেখে, শেয়ারের পরিচালনা পর্ষদের আচরণ দেখে, শেয়ারের ফিউচার দেখে, শেয়ারের আর্নিং দেখে বিনিয়োগ করুন। শুধু গুজবে কান দিয়ে বিনিয়োগ করেন না। তো ব্যাংক খাতের যে সমস্ত কথাগুলো আজকে বিনিয়োগকারীদের কাছ থেকে আসতেছে, ব্যাংক খাতে ওভারঅল যদি চিন্তা করেন, ব্যাংক খাত গত বছরের তুলনায় ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়েছে এবং ব্যাংক খাতের অলরেডি একটা প্রাইস একটা লেভেলে এসে গেছে। ব্যাংক খাতের একটা প্রাইস অলরেডি একটা লেভেলে আসছে। এখন লেভেলের কোনো শেষ নাই। একটা ব্যাংক 10 টাকার শেয়ার
কিছুদিন আগে 12 টাকা 13 টাকা ছিল, সেগুলো এখন 15 টাকা 16 টাকা 20 টাকা 22 টাকা 30 টাকা পর্যন্ত গিয়েছে। এখন একটা ব্যাংকের শেয়ার 50 টাকাও থাকতে পারে, 100 টাকা থাকলে দোষের কিছু নয়। ব্যাংকের ভালো ইপিএস আছে, আপনি ফি রেশিও খুব কম। অন্যান্য খাত যদি পর্যালোচনা করেন, ব্যাংক এবং ইন্স্যুরেন্স খাতে ফি রেশিও মনে হয় সবচেয়ে কম। তো সেই বিবেচনা যদি আপনি আনেন, সেই পর্যালোচনা আনেন, এখন বরং অন্যান্য খাতগুলো পিছনে পড়ে আছে। গত 6 মাস আগে অন্যান্য খাতগুলো যেখানে ছিল, এখনও অন্যান্য খাতগুলো এখানে পড়ে আছে। ইঞ্জিনিয়ারিং খাত বলেন, সেবা খাত বলেন, আরও অন্যান্য টেক্সটাইল খাত বলেন, এগুলো বরং পিছিয়ে আছে। সে তুলনায় গত 3-4 মাসে আমি মনে করি বিনিয়োগকারীরা আর্থিক খাত এবং ব্যাংকিং খাতের প্রতি আগ্রহ যথেষ্ট ছিল, এবং এদের একটা সুফল তারা বিনিয়োগকারীরা পেয়েছেও। জি, একটা ফোন আছে, ফোন নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম তপন রায়, আমি চিটং থেকে বলছি। জি ভাই বলুন। সম্মানিত অতিথি, একটু আগে ইসলামী ব্যাংক সম্পর্কে যে কথা বললেন, ওনাকে আমি একটু বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি যে ইসলামী ব্যাংকের ইতিহাসে আসেনি 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া। ইসলামী ব্যাংক তো কখনোই এত খারাপ ডিভিডেন্ড দেয় নাই। আর ইসলামী ব্যাংকের প্রফিট বাংলাদেশের সবগুলা ব্যাংকের থেকে, সরকারি বেসরকারি সবগুলা ব্যাংকের থেকে ইসলামী ব্যাংকের প্রফিট বেশি, এবং ইসলামী ব্যাংকের কার্যকলাপও সবচেয়ে ভালো, সবচেয়ে সেখানে এই পরিচালনা পর্ষদের মধ্যে পরিবর্তন আনি, এই যে আমাদের শেয়ার হোল্ডারদেরকে যে এইভাবে ঠকানো হইল। আর শুনেছি বাজারে কথা আছে যে এই কাকে নাকি 2300 কোটি টাকা দিয়ে দিছে, সে তো জীবনে টাকা ফেরত দিবে না। তো এই যদি অবস্থা হয়, তাহলে আমাদেরকে যে বলেন, আপনারা উপদেশ দেন যে ভালো শেয়ার দেখা কিনেন, এনএবি দেখা কিনেন, পি দেখা কিনেন, ইপিএস দেখা কিনেন, ভালো শেয়ার দেখা কিনেন। তো ইসলামী ব্যাংক কেনার পরে যদি এই অবস্থা হয়, তাহলে আর কোনটা ভালো শেয়ার আপনি আমাকে? ধন্যবাদ দর্শক আপনাকে। নাসির ভাই প্রশ্নের উত্তর দেবেন। আপনি কিছুদিন আগেও এরকম একটি ঘটনা ঘটেছে তিতাসের ক্ষেত্রে। আমি সম্মানিত বিনিয়োগকারীদের কোশ্চেনের সাথে আমি পুরোপুরি একমত। এখানে আসলে বিনিয়োগকারীরা হতাশ হয়েছে ইসলামী ব্যাংক থেকে। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে রোবাস্ট ব্যাংক, এবং আমি বাংলাদেশ না, শুধু এশিয়ার মধ্যে একটা মানে বেশ রোবাস্ট ব্যাংক। ইসলামী ব্যাংকের ক্যাপিটাল বলেন, ইসলামী ব্যাংকের রিজার্ভ বলেন, ইসলামী ব্যাংকের ফি বলেন, অনেক লেস ফি ইসলামী ব্যাংকের, অনেক এনএবি বলেন, ইসলামী ব্যাংক সব কিছু বিবেচনা করলে ইসলামী ব্যাংক থেকে মানে 10% ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীরা আশা করে নাই। এটা বিনিয়োগকারীদেরকে সত্যিকার হতাশ করেছে। তো এটা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আমার মনে হয় এটা আবার সুবিবেচনায় নেবে। এখানে ব্যাংকিং আইন যেটা বলে, আপনার কোম্পানি আইন যেটা বলে, এখানে তো আসলে তারা যে ডিভিডেন্ডটা দিবেন এখানে কিছু করার নেই, পরিচালনা পর্ষদই সিদ্ধান্ত নেবেন কতটুকু দিবেন, আদৌ দিবেন কিনা। তো এখানে আইন কিন্তু কোনো বাধা নেই, আইনের ব্যাপার না। এখানে পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের এই যে মনোভাবটা, বিনিয়োগকারীদের প্রতিক্রিয়াটা, এখন আমাদের মাধ্যমে হোক আরও বিভিন্ন প্রচার মাধ্যমের বিনিয়োগকারীদের প্রতিক্রিয়াটা জানতেছে। বিনিয়োগকারীদের যে প্রতিক্রিয়াটা, এটা আসলে অযৌক্তিক কিছু নয়, সম্পূর্ণ যৌক্তিক। আমি বিনিয়োগকারীদের সাথে একমত। মানে ইসলামী ব্যাংকের কাছ থেকে ন্যূনতম 10% ক্যাশ ডিভিডেন্ড আশা করে নাই, যেখানে ওনাদের রানিং যে আর্নিং সেখান থেকে অনেক ভালো ডিভিডেন্ড দেওয়ার মতো অবস্থা ছিল। স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের একটা প্রত্যাশা ছিল। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক এবং সবচেয়ে রোবাস্ট ব্যাংক, যেখানে সুশাসন আছে, ভালো সুশাসন আছে। পাশাপাশি এই ব্যাংকে ক্যাপিটালের কোনো ঘাটতি নাই, রিজার্ভের দিক থেকে হাইয়েস্ট রিজার্ভ ধারণ করে, ভালো আর্নিং। তো এখানে স্বাভাবিকভাবে অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের প্রতি বাংলাদেশের সমস্ত ধরনের বিনিয়োগকারীদের আকর্ষণটা অনেক বেশি ছিল। যে কারণে আকর্ষণটা বেশি ছিল, তারা ন্যূনতম ডিভিডেন্ড এত 10% অ্যাটলিস্ট আশা করে নেয়। পরে হতাশার এটা অন্য যে কোনো শেয়ারের তুলনায় খুব বেশি হয়েছে। আমি বিনিয়োগকারীদের সাথে, যে সম্মানিত বিনিয়োগ কোশ্চেন করেছেন, ওনার সাথে একমত, এবং আমি নিজেও ওনার মতো করি মর্মাহত, কিছুটা আশাহত। যদি অন্য সেক্টরের দিকে তাকান, আপনার লিজিংগুলোর অবস্থা তাকান, আমরা যে গত 2-3 মাস ধরে যে লিজিংগুলোর প্রাইস ভালোই মুভমেন্ট হয়েছে, যদিও অনেকে ভালো ডিভিডেন্ড দিয়েছে, খারাপ ইপিএস থেকে অনেকের ভালো ইপিএস দিয়েছে, এটি লঙ্কা বাংলা বাজারকে লিড দিচ্ছিল। কিন্তু আমরা মুনাফার দিক থেকে যদি দেখি, ক্যাপিটাল গেইন যদি দেখেন, আপনি সবচেয়ে বেশি হয়েছে আইডিএলসিতে। এই পুরো সেক্টর নিয়ে যে আপনার মতামত কি? আর্থিক নন ব্যাংকিং আর্থিক খাতের মধ্যে
আইডিএলসি, লঙ্কা বাংলা, আইফিডিসি এই ধরনের কোম্পানিগুলো একটা ভালো ভিত্তি আছে এবং ভালো ভিত্তিক সম্পূর্ণ কোম্পানিগুলো শেয়ারের দর বাজার মূলধন যতটুকু হারিয়েছিল বাজার মূলধন আবার কিছুটা মানে প্রাইসটা আবার রিকভার করেছে। তো পাশাপাশি যেগুলোতে হয়তো গুড গভর্নেন্স নাই, গুড ম্যানেজমেন্ট নাই, সেখানে কোম্পানি লস আছে, সেগুলোর প্রাইস তো যে লেভেলে পড়ে গেছিলো সেই লেভেলটা রিকভার করে আসছে। তো ওভারঅল নন ব্যাংকিং আর্থিক খাত যদি পর্যালোচনা করেন তো এখানে ভালো শেয়ারের সংখ্যা কয়টা এটা বিবেচনায় নিতে হবে। এই জায়গায় আসবে একটা ফোন নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার কি জানতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো। জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো। জি দর্শক শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন করছি যে মাননীয় দর্শককে যে ওনারা বলে কি ফান্ডামেন্টাল শেয়ার, তো ফান্ডামেন্টাল শেয়ার বলতে আমরা ব্যাংকই সাধারণত বুঝি, কিন্তু আহমেদ রশিদ আলী সাহেবও বলেছিল যে ফান্ডামেন্টাল শেয়ার ব্যাংক, কিন্তু দেখা গেছে যে জেড ক্যাটাগরি প্লাস যে কোম্পানির কোনো ফ্যাক্টরি নাই, মার্কেটে তারা আছে, সে শেয়ারগুলো যে পরিমাণে বেড়েছে ব্যাংক কিন্তু সে পরিমাণে বাড়েনি। যেমন ইউনিয়ন ক্যাপিটাল 13 টাকা ছিল, এখন 30 টাকা। কিন্তু ব্যাংকগুলো যেমন ন্যাশনাল ব্যাংক, বিভিন্ন ব্যাংক। জি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দর্শক আপনি থাকুন লাইনে, আমরা দেখতে থাকুন, আমরা এই উত্তর দিব। আচ্ছা, এখানে উনি যেটি বলেছেন সেটি উত্তরটা সহজ। একটি ব্যাংক বাড়াতে হলে যে পরিমাণে মূলধন দরকার, যে পরিমাণে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা দরকার, এই বাজারটি কিন্তু সেই পরিমাণে বাড়েনি। আপনার 1200 কোটি টাকা, এটা যদি 2000 কোটি টাকা হতো, বিনিয়োগকারীদের কিন্তু এত হতাশা হতো না। আমাদের বাজার সেই পরিমাণ হলো না। আমি এর আগেও বলেছি, আমাদের ওভারঅল বাজারটাকে আরও ঢেলে সাজাতে হবে, বাজারটাকে বাড়াইতে হবে। বাজারে শুধু কিছু প্রতিষ্ঠান এসে বিনিয়োগ করলে, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপর শুধু আপনি যদি বাজারটা ছেড়ে দেন, তাহলে বাজারে একটা ম্যানিপুলেশনের এখনও সুযোগ থেকে যায়। বাজারটা আমাদের প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সংখ্যা অনেক বাড়াইতে হবে। পাশাপাশি আমি এর আগেও অনেকবার বলেছি, বাজারের জন্য প্রান্তিক বিনিয়োগকারীদেরকে আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত বিনিয়োগ সঞ্চয়গুলো আছে গ্রামে গঞ্জে মফস্বলে বা প্রবাসীদের, এই সমস্ত সঞ্চয়গুলো বাজারে নিয়ে আসতে হবে। অর্থনীতির মূল হাতিয়ার হলো যে এই ক্যাপিটাল মার্কেটকে আপনি মজবুত করতে হলে আপনার ক্যাপিটাল মার্কেটকে বড় করতে হবে, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার জন্য আমার কি পদক্ষেপ নিতে হবে? এক্সপান্ড করার জন্য ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীর সংখ্যা বাড়াইতে হবে। বিনিয়োগকারী কারা? আজকে টোটাল বিনিয়োগকারীর যে সংখ্যা তার দ্বিগুণ ত্রিগুণ করানোর অনেক পদক্ষেপ যায়। আমরা যখন মার্কেটকে সম্প্রচার করা দরকার, আমরা তখন সংকোচন করি। একটা ব্যাপার আছে, আপনি যে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর কথা বলছেন, সংখ্যা একটি বিষয় যে আছে, একজন দর্শক যে বললেন ফান্ডামেন্টাল শেয়ার কোনটা, এই যে শিক্ষা যৌক্তিক প্রাইস কোনটা। এখন ফান্ডামেন্টাল শেয়ার উনি যেটি বললেন যে ফান্ডামেন্টাল বলতেই ব্যাংক বোঝায়, আসলে ফান্ডামেন্টাল শেয়ার বলতে কি বোঝায়, কোনটা ফান্ডামেন্টাল, কিভাবে সেটি বিশ্লেষণ করবেন? এটা আসলে একটা কঠিন প্রশ্ন। আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে বা চিটাগং স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড বা কোনো শেয়ারকে আমি ফান্ডামেন্টালের বাইরে বলতে পারি না, কারণ এগুলো যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক এক্সচেঞ্জে মানে এনলিস্টেড হয়েছে তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিয়ে হয়েছে, বা মার্চেন্ট ব্যাংকগুলো এগুলোকে প্রপোজ করেছে। তো আমাদের মার্চেন্ট ব্যাংক, টিএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো ভুল ডিসিশন তো নেই, বা ভুল ডিসিশন নিয়েছে এটা আমি বলাটা সমীচীন নয়। তো তদুপরিও ফান্ডামেন্টাল, নন ফান্ডামেন্টাল বা জেড ক্যাটাগরি শেয়ারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, এন ক্যাটাগরি। তো ক্যাটাগরি বিশেষে ফান্ডামেন্টাল শেয়ার আপনি যেটা বলতেছেন, স্বাভাবিকভাবে যে কোম্পানির ভালো গ্রোথ আছে, ভালো ইপিএস আছে, ভালো এনএবি আছে, কোম্পানিতে একটা গুড গভর্নেন্স ফ্যাক্টরিজ হয়, বোর্ড অফ ডাইরেক্টরসের একটা ভালো রিপুটেশন আছে, তারপরে কোম্পানির যে প্রোডাক্ট সেটার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে, ভালো কাস্টমার বেজ আছে, এই সমস্ত মিলে হলো যেন কি ফান্ডামেন্টালের ডেফিনেশন হয়। আর নন ফান্ডামেন্টাল বা জেড ক্যাটাগরি শেয়ারগুলো, বিশেষ করে আমি এখানে যেটা ফান্ডামেন্টাল এবং কাস্টমার যেভাবে কথা বলতেছে বা কাস্টমারের যে কোশ্চেন অনুযায়ী জেড ক্যাটাগরি বা নন ফান্ডামেন্টাল হিসাবে আমাদের অনেক বড় পুঁজির শেয়ারও নন ফান্ডামেন্টাল হতে পারে। এখানে আমাদের এক্ষেত্রে দেখা গেল যে কিছু ছোট ছোট পুঁজির শেয়ার
যেখানে ভালো ইপিএস নাই বা পাবলিক শেয়ার বা ফ্লোটিং শেয়ার খুব কম, জেড ক্যাটাগরি শেয়ার যেটাতে ভালো আর্নিং আসে নাই, তদুপরিও শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ, কারণ হলো যে আগ্রহ আছে বা এগুলোর শেয়ারের দাম বেড়ে যায়। কারণ হলো স্বল্প পুঁজি দিয়ে এগুলার প্রাইসটাকে আপস ডাউনে নিয়ে যাওয়া যায়। এটা নিয়ে অনেকে অনেকভাবে হয়তো ম্যানিপুলেট করার চেষ্টা করে কিনা আমি জানি না, হয়তো হতে পারে। তো যে কারণে স্বল্প পুঁজির শেয়ারগুলোর দাম বেড়ে গেছে। স্বল্প পুঁজির শেয়ারগুলো বেড়ে যাওয়ার কারণে হয়তো আজকে বিনিয়োগকারীদের মধ্যে এটাও একটা হতাশার কারণ যে জেড ক্যাটাগরি একটা শেয়ারের দাম এত হলে তাহলে আমি ফান্ডামেন্টাল কেন কিনবো, আমি তো জেড ক্যাটাগরি শেয়ারের দাম কিনলে ভালো হতো। তো এমনও আছে অনেক জেড ক্যাটাগরি শেয়ারের দাম হঠাৎ করে কমে অর্ধেকে চলে আসে, এরকমও হয়। অনেক বেশি বাড়ারও যেমন সম্ভাবনা আছে, আবার এই শেয়ারে যখন একটা সেলার সেল শুরু করবে এই শেয়ারের বায়ারও নাও থাকতে পারে। তো এই রিস্ক দুইটাই আছে, যেখানে রিস্ক বেশি সেখানেও গেইন বেশি। আপনি যে কথাগুলো বললেন সেগুলো বিশ্লেষণ করলে বা সেগুলো দেখে যদি কেউ মনে করে এটি ফান্ডামেন্টাল, সেই হিসাবে তিতাসের দাম ঠিক ছিল, তিতাস যারা পছন্দ করেছিলেন, যারা তিতাসে বিনিয়োগ করেছিলেন তাদেরটা ঠিক ছিল, যারা ইসলাম ব্যাংকে বিনিয়োগ করেছিলেন তাদেরটাও ঠিক ছিল। কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু বিনিয়োগকারীরা হতাশ এবং তারা তাদের পুঁজি ব্যাপক হারিয়েছেন। ধরেন আপনি 40 টাকার উপরে ইসলাম ব্যাংক অনেক দিন, গত বেশ কয়েক মাস ধরে 40 টাকার উপরে আছে, এখন আজকে কত? এতদিন ধরে যারা লোন নিয়ে শেয়ার কিনেছেন তাদের কি অবস্থা? আমি আপনার সাথে একমত পোষণ করতেছি। আপনি দেখেন বিনিয়োগটা স্বল্প সময়ের জন্য না। আপনার যদি এই যে ফান্ডামেন্টাল শেয়ার বলেন, আজকে যে দুইটা শেয়ারের আপনি উদাহরণ দিয়েছেন, তিতাস গ্যাস এবং ইসলামী ব্যাংক, দুইটাই খুব ভালো শেয়ার, দুইটার আর্নিং খুবই ভালো, খুবই লেস ফি, যেখানে আপনার বিনিয়োগের জন্য যে কোনো আপনার অ্যানালিস্ট আপনাকে সাজেস্ট করবে যে এই দুইটা শেয়ারে বিনিয়োগ করতে পারে। এখানে একটি জিনিস আমি একটু ইন্টারাপ্ট করছি, একটি জিনিস বিনিয়োগকারীরা সবচেয়ে ভুল করেন, তারা খালি চোখে কিন্তু ভালো মনে করেন এটাই ভালো এটাই ভালো। আসলে দেখা উচিত, আগে দেখে তারপরে বলা উচিত এটি ভালো কি না খারাপ। তো এখানে দেখেন এই বিনিয়োগটা যদি আপনি আজকে ইসলামী ব্যাংক হয়তো এই বছর তাদের কোনো আরও বড় প্ল্যান আছে হয়তো, যে কারণে ডিভিডেন্ড কম দিয়েছে, হয়তো আগামী বছর এর থেকে অনেক বেশি হতে পারে। আর এই বছরের ডিভিডেন্ড দেখে যারা হতাশ হয়েছে হয়তো আগামী বছরে অনেকেই শেয়ারের প্রতি আগ্রহ থাকতে নাও পারে, কিন্তু আগামী বছরে এমন ধরনের ডিভিডেন্ড ডিক্লারেশন দিবে হয়তো যেটা আপনার এক্সপেকটেশনের বাইরে। তো এটা স্পেকুলেশন করাটা আসলে টাফ। তো জেনারেল সেন্সে ইসলামী ব্যাংক সাধারণ বিনিয়োগকারীদের কাছে খুব আকর্ষণীয় শেয়ার ছিল। তিতাস গ্যাসেরটা ভিন্ন ব্যাপার, তিতাস গ্যাসের একটা রেগুলেটরি ডিসিশনের কারণে তিতাস গ্যাসটা কমেছে। আর ইসলামী ব্যাংকের কোনো রেগুলেটরি ডিসিশন ছিল না, এটা তাদের বোর্ড অফ ডাইরেক্টরসের ডিসিশন ছিল ডিভিডেন্ড ডিক্লারেশনটা। ইসলামী ব্যাংক আর তিতাস গ্যাসের তাদের ডিস্ট্রিবিউশনের উপর যে চার্জটা কমায় দেওয়া, এটা তাদের রেগুলেটরি ডিসিশন ছিল। তো ইসলামী ব্যাংক এবং তিতাস গ্যাসের এক্সাম্পলটা কিন্তু সেম না, তবে এগুলা একটা এক্সাম্পল, এক্সেপশনাল। ওভারঅল আপনি যদি ফান্ডামেন্টাল শেয়ারে থাকেন আপনার পুঁজি আপনি ফেরত পাবেন কোনো না কোনো সময়, এবং পাশাপাশি আপনার যে একটু দেখে অ্যানালাইসিস করে বিনিয়োগ করলে আপনি একসময় লাভবান হবেন। হয়তো লাভের হার কম বেশি হতে পারে, এখানে রিস্কের পরিমাণটা অনেক কম। আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। আসলে ইসলামী ব্যাংকটা যে এত পড়ে গেল, যে এটা আসলে এইটা কি, আমি কি ইসলামী ব্যাংকগুলো কি ধরে রাখবো নাকি সেল করে দিব, এটা একটু জানতে চাচ্ছিলাম। এই সিদ্ধান্ত একদমই আপনার, আপনি কি করবেন, আপনার বিনিয়োগ আপনি ধরে রাখবেন, ঝুঁকি নেবেন নাকি কি করবেন, এই সিদ্ধান্ত আপনার। তবে ইসলামী ব্যাংকের বর্তমান যে অবস্থা সেটি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি থাকুন, দেখতে থাকুন। আমরা আরেকজন দর্শক আছেন লাইনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপরে প্রশ্ন করুন। আপনি ব্যাংকের কথা বলতেছেন, ব্যাংক কেন লাফাজ সুমার কি হলো? লাফাজ কিনে আমরা বসে রইলাম, দিনও 5% না 10%, এটা বিদেশি কোম্পানি। আপনার ব্যাংকের কথা বলেন, লাফাজের কথা বলেন না কেন? জি ধন্যবাদ দর্শক। ক্ষতি হয়ে যাব লাফার্জের কথা। এখন এখানে একটি বিষয় সবার জানা উচিত, লাফার্জের পেইড আপ কত, লাফার্জ যে যেটা আমরা যেখানে ছিলাম ওইখান থেকে আসলে চিন্তা ভাবনা করলে এইসব কোম্পানি খুব ভালো, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই সব কোম্পানিতে যারা বিনিয়োগ করেন, অনেক বড় বিনিয়োগকারীরা করেন, হয়তো 100 কোটি টাকা যিনি বিনিয়োগ করলেন তিনিও করেন, আবার যার 10 লাখ টাকা আছে তিনিও করেন। এই জায়গায় যে সমস্যাটা তৈরি হয়
না হাসিফ ভাই, এখানে আজকে লাফার্জের এই যে একটা প্রাইস আপনার লেভেলে পড়ে আছে বা প্রাইসটা যে খুব খারাপ অবস্থা আছে তা না। লাফার্জের অনেক বড় কোম্পানি, অনেক বিগ ফিড অফ ক্যাপিটাল, বিগ ফিড অফ। তো সেখানে আমাদের এখন বাজার মূলধন একটা লিমিটেড বাজার মূলধন। বাজার মূলধনটা সামটাইমস ব্যাংকিং খাতে প্রবাহিত হয়, ব্যাংকিং খাতে, ইঞ্জিনিয়ারিং খাতে প্রবাহিত হয়, কখনো টেক্সটাইল খাতে যায়। তো আমাদের ওভারঅল বাজার এত বড় হয় নাই। বাজার হয়তো আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়বে, বড় হবে। বাজারে একটা গতিশীলতা আসার পথে, বাজার একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে গতিশীলতার দিকে যাবে। যেটা উনি ব্যাংকের কথা বললেন, লাফার্জের কথা বললেন না কেন, আজকে সিমেন্ট সেক্টরে যদি আপনি টোটাল পর্যালোচনা করেন, সিমেন্ট সেক্টরে লাফার্জের থেকেও ভালো ইপিএস, লাফার্জের থেকেও ভালো এনইপি। একটা আমার সিমেন্ট সেক্টরে টোটাল লিড দিচ্ছে শাহ সিমেন্ট, কিন্তু শাহ সিমেন্ট লিস্টেড না। না, শাহ সিমেন্ট লিস্টেড। আমি লিস্টেড কোম্পানিগুলো যেগুলো লিস্টেড আছে, কনফিডেন্স সিমেন্ট আছে, এমআই সিমেন্ট আছে, প্রিমিয়ার সিমেন্ট আছে। তো লাফার্জ ইটস এ ভেরি বিগ কোম্পানি, তাদের প্রফিট বিগ। যদি আপনি ইনভেস্টমেন্ট কনটেক্সটে যদি চিন্তা করেন, লাফার্জের আরওআই কম কম্পারেটিভলি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সম্মানিত বিনিয়োগকারীদেরকে আমি একটা কথা বলি, আপনি যখন একটা বিনিয়োগ করবেন, বিনিয়োগের আরওআইটা চিন্তা করবেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আপনি কত টাকা বিনিয়োগ করে কত টাকা রিটার্ন চান। এখন লাফার্জের ইফিএ যদি কনসিডার করেন, লাফার্জের সেই পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার বা এ দেওয়ার 72 টাকা বিনিয়োগ করে যদি তারা 10% পান 1 টাকা, তাহলে সেই বিনিয়োগটাই রিটার্নটা কি? আরেকটি ফোন আছে, সেটা দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি আমি ঢাকা উত্তরা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ। জি বলুন ভাই, শুনতে পাচ্ছি। আমি মাননীয় অতিথির সাথে প্রশ্ন রাখতে চাই যে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা বিনিয়োগ করতেছি, কিন্তু আপনারা বলেন যে ফান্ডামেন্টাল শেয়ার বা জেনে শুনে বুঝে করেন, কিন্তু আমি তো যতটুকু দেখি যে 90% লোকই মার্কেট সম্বন্ধে অবগত না। এখন ডিএসসি, এসএসসি বা এখানে আপনারা যারা বড় বড় সিনিয়র বা বড় বড় লোকজন আছেন, আপনারা শেয়ার মার্কেটটাকে ABCD করে দেন না কেন? তাহলে তো আমরা বুঝবো যে আমরা সিতে যাবো না এতে ইনভেস্ট করবো না বিতে যাবো। কিন্তু আমার মতন একটা লোক গ্রাম থেকে আইসা টাকা নিয়ে যখন ইনভেস্ট করবে, সে তো বুঝবে না কোনটা ফান্ডামেন্টাল, কোনটা রিপিএস ভালো, কোনটা। দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং আপনার মতামতের জন্য। তবে একটি বিষয় কিন্তু আপনাকে বুঝতেই হবে, আপনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতে আসছেন, আপনি একটি কোম্পানির শেয়ার কিনছেন, মালিকানা কিনছেন। আপনাকে যদি ওই কোম্পানি সম্পর্কে ধারণা না থাকে, তবে সেখানে বিনিয়োগ করাটা ঠিক না। আপনাকে পর্যাপ্ত জ্ঞান নিয়ে তারপর ক্যাপিটাল মার্কেটে আসা উচিত। নাসির ভাই। মোহাম্মদ সাহেব একজন সম্মানিত বিনিয়োগকারী এবং খুব নিরীহ সাধারণ প্রকৃতির বিনিয়োগকারী। শেয়ার মার্কেট শুনে বা শেয়ার মার্কেটে লাভবান হচ্ছে, লোকজন লাভবান হচ্ছে, লোকজন আর্নিং করতেছে, এটা শুনে অনেকেই চলে আসে যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য। আমি সম্মানিত বিনিয়োগকারীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, পুঁজিবাজার অত্যন্ত ঝুঁকিবহুল আর্থিক হাতিয়ার। এই ঝুঁকিবহুল আর্থিক হাতিয়ারে যখন আপনি বিনিয়োগ করবেন, একটা কোম্পানির আপনি শেয়ারে বিনিয়োগ করতেছেন না, একটা কোম্পানির মালিকানা কিনে নিচ্ছেন। আপনি শেয়ার বিজনেস করতেছেন না, শেয়ার বিজনেস নামে আসলে কোনো বিজনেস না, এটাকে বলতে হবে আপনি কোম্পানির মালিকানা কিনে নিচ্ছেন। এখন এই কোম্পানির মালিকানা সহজে হস্তান্তরযোগ্য। এই কোম্পানির মালিকানাটা যখন কিনবেন, এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য ওইভাবে লিটারেসি প্রোগ্রামের আয়োজন করা সম্ভব নয়। এরপরেও আমাদের মাননীয় সরকার মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী লিটারেসি প্রোগ্রামের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী পুঁজিবাজারে লিটারেসি প্রোগ্রামটা ছিটিয়ে দিয়েছে। আপনি প্রত্যেক দিনে দেখবেন আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ ডিএসসি এবং সিএসসি যৌথভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা পর্যায়ে লিটারেসি প্রোগ্রামের আয়োজন করতেছে। এই আজকে লিটারেসি প্রোগ্রামের মাধ্যমে কিছুটা ডেভেলপ গত 2-3 মাস, এটার একটা স্বল্প পরিসর হলেও এটার একটা প্রভাব বাজারে পড়েছে। আপনি এখন দেখেন বাজারে উত্থান পতনটা খুবই স্বল্প পরিসরে হচ্ছে, যেটা দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীলতার একটা প্রভাব বলে আমার কাছে মনে হচ্ছে। তো মোহাম্মদ সাহেবের মতো এই ধরনের বিনিয়োগকারীদেরকে আমি বলবো, আপনারা এই লিটারেসি প্রোগ্রামগুলো যেখানে যেখানে হচ্ছে একটু খোঁজখবর নিয়ে সেই সমস্ত লিটারেসি প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করেন।
আপনি যে ব্রোকারেজ হাউসে ট্রেড করেন, প্রত্যেকটা ব্রোকারেজ হাউস এখন দেখবেন সপ্তাহে বা মাসে 2-1 বার লিটারেসি প্রোগ্রামের আয়োজন করতেছে, সেখানে আপনি যান, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। দর্শক আপনার নাম বলে আপনার মতামত বা আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাই, শুনতে পাচ্ছি। ভাই ঘটনা হলো যে আপনারা যে ট্রেনিং এর কথা বলছেন, এই ট্রেনিং বা কোনো গ্রামার কিন্তু শেয়ার বাজারে এখন থাকছে না। একটা লোক সাধারণত 44 টাকা ইসলামী ব্যাংক কিনলো, 10% ডিভিডেন্ড পাবে, এখন মাত্র 36 টাকা। বা সিটি ব্যাংক কিনলো, সেটাও কমে যাচ্ছে। স্ট্যান্ডার্ড ব্যাংক 5% ক্যাশ, 5% ডিভিডেন্ড, সেটাও খারাপ। কোনো গ্রামার কিন্তু শেয়ার বাজারে খাচ্ছে না ভাই। আর 2010 সালে বলছেন, 2010 সালের পর থেকে মার্কেট অনেক ভালো, কিন্তু আপনার আসল নাই। 41 টাকা শেয়ার 15 টাকা, সেই পরিমাণে বাড়েনি। ব্যাংক 4-5 টাকা বেড়েছে, কিন্তু অন্যান্য কোম্পানি সেক্টর যেভাবে বেড়েছে, ওদের মূলধন নাই, তারপরেও কিন্তু অনেক বেড়ে গেছে। কিন্তু ব্যাংকগুলো বাড়ানো উচিত ছিল। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্ন এবং আপনার মতামতের জন্য। এখানে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর আপনি সব ক্যাপিটাল মার্কেট যদি পর্যালোচনা করেন, দেখবেন যে ব্যাংকিং সেক্টরের পি কিন্তু সবচেয়ে কম, এবং আমাদের দেশে এটিও হচ্ছে, এটি স্বাভাবিক ঘটনা। অনেকগুলো ব্যাংক কিন্তু অলমোস্ট ডাবল হয়েছে। তারপরও বাজারের যে বর্তমান অবস্থা, সেই হিসাবে আপনি বিবেচনা করলে ব্যাংকগুলোর যে এখন প্রাইস, সেটি হয়তো আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাজারে 1000 কোটি টার্নওভার থেকে এখন যে প্রাইস, সেটি থেকে কতটা বাড়বে সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে, অনেকে দ্বিমত পোষণ করেন। কিন্তু আপনি যদি এইসব শেয়ারে থাকেন, হয়তো আপনার মূলধন হারাবেন না। নাসি ভাই, উনি যেটা বলছে, ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ডিক্লারেশনটা হলো এক্সেপশনাল। এটা ওভারঅল যে ফান্ডামেন্টাল কোম্পানিগুলো, ফান্ডামেন্টাল, তার মানে এই নয় যে আমি ফান্ডামেন্টাল থাকবো না। আপনি 30টা কোম্পানির মধ্যে একটা কোম্পানির খারাপ ভালো ইপিএস ভালো সব কিছু থাকার পরেও একটা ভালো ডিক্লারেশন না দিতে পারা, এটা টোটাল এক্সাম্পল হতে পারে না। কিন্তু ইসলাম ব্যাংকের এখানে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল যে না, এটা ওনারা হয়তো, যেমন আমি আপনাকে বলি, গতবার একটা কোম্পানি সিনোবাংলা নামে একটা কোম্পানি, তাদের ভালো আর্নিং ছিল, তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন দেওয়ার মতো অবস্থা ছিল, তারা ডিভিডেন্ড ডিক্লারেশন তারা দিয়ে নেয়, তারা নো ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে। তারা বললো যে কি তাদের ফার্দার বিনিয়োগের জন্য তাদের অর্থের প্রয়োজন, এবং তারা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে ভালো কিছু করার জন্য, বিনিয়োগকারীদের জন্য তারা কোম্পানিকে আরও এক্সপান্ড করতেছে, কোম্পানিকে তারা সম্প্রসারণ করতেছে, কোম্পানির প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যাচ্ছে। তারা এইটা একটা এরকম একটা ব্যাখ্যা ছিল। কিন্তু ইসলামী ব্যাংকেরও তাদের অনেক বেশি ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি থাকার পরেও কেন কম ডিভিডেন্ড দিয়েছে, এরকম একটা ব্যাখ্যা থাকলে হয়তো আজকে ধরেন সাধারণ বিনিয়োগকারীদের যে প্রতিক্রিয়া, তাদের সাধারণ বিনিয়োগকারীদের যে হতাশা, সে হতাশায় হয়তো পড়তে হতো না, আর শেয়ারের প্রাইসটা হয়তো ওইভাবে ফল করতো না। তাদের হতাশার সাথে যথেষ্ট যুক্তিকতা আছে, লজিক্যাল হতাশা এটা। এবং তবে আপনি ফান্ডামেন্টালের একটা ভালো শেয়ারের কম ডিভিডেন্ড ডিক্লারেশনটাকে আপনি এক্সাম্পল হিসেবে নিয়ে বিনিয়োগ করার দরকার নেই। আপনি ওভারঅল ফান্ডামেন্টালে থাকেন, আপনার পুঁজি হারাবে না, আপনি কম ঝুঁকির মধ্যে থাকবেন। আপনার এখানে ঝুঁকি অ্যানালাইসিস করতে হবে টোটালি। ইসলামী ব্যাংকও আমি মনে করি যে হয়তো এখান থেকে প্রাইসটা আবার রিকভার করতে পারে মানুষের, কারণ ইসলামী ব্যাংকের ওভারঅল কোম্পানিটার অবস্থাটা আপনাকে বুঝতে হবে। এটা হয়তো এই বছর ভালো ডিভিডেন্ড না, আগামী বছর ভালো ডিভিডেন্ড আসতে পারে। অনেকেই এই প্রশ্নটা করেন, একটা স্বাভাবিক কমন প্রশ্ন যে কোনটি ফান্ডামেন্টাল। এখন এখানে সমস্যাটা তৈরি হয়েছে যে যেসব বিষয়গুলো দেখে এটা বোঝা যায় যেটি ফান্ডামেন্টাল অনেক স্ট্রং, কিন্তু কোন প্রাইসে এটি আছে সেটি বিবেচনা না করলে দেখা যায় যে অনেক ভালো কোম্পানিও আপনি প্রাইসের জন্য লোকসান করতে হয়। প্রাইসের জন্য আপনি দুইটা জিনিস কনসিডার করেন না, মার্কেট প্রাইসটার জন্য। আপনি যে সমস্ত উপাদানগুলো একটা কোম্পানিতে বিদ্যমান থাকলে কোম্পানিটাকে ফান্ডামেন্টাল বলা হয়, এরপরও সেই কোম্পানির প্রাইসটা কি ওভার প্রাইস হয়েছে কি না সেটা দেখার জন্য শেয়ারের ফিটা আপনি দেখেন। তো সেই দৃষ্টিকোণ থেকে ইসলামী ব্যাংক এখনও ধরেন লোকজনের মানে কেনার আগ্রহ থাকার কথা, বা ইসলামী ব্যাংক ফান্ডামেন্টালের মধ্যেই পড়ে, ফান্ডামেন্টালের অন্যতম ফান্ডামেন্টাল বলা যায়। কিন্তু ইসলামী ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরসদের যে ডিসিশন নেবে সেটা সে মাইন্ডটা রিড করার মতো ক্যাপাসিটি তো, বা রিড করাটা স্বাভাবিক বা আপনার সাধারণ জনগণের পক্ষে সম্ভব না। এটা একটা এক্সেপশনাল ইস্যু, এক্সেপশনাল শুড নট বি এক্সাম্পল ফর দ্য ক্যাপিটাল মার্কেট। একটা ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম নুরুদ্দিন, ঢাকা থেকে আমি বলছি। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু জানতে চাইছি, বিশেষজ্ঞ উনি যিনি আসছেন আর কি, আমার অনেক প্রশ্ন, যাই হোক আমি দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে
যে মিউচুয়াল ফান্ডের আপনার ডিভিডেন্ডটা দেওয়া হয়, যেমন গত বছর 7% দিল, আমার 1 লাখ শেয়ার আছে, এই 70,000 টাকা আমি কি পাবো? এটা কি ডিভিডেন্ড টাকা পাবো? এবং টাকা পাইলে এটা আমি কিভাবে পাবো? অথবা এটার পরিবর্তে কি আমি শেয়ার পাবো? কাইন্ডলি এটা একটু বলবেন। না, ওইখানে আপনার কি দেয়া ছিল, এটা কি ক্যাশ ডিভিডেন্ড বা আরআইইউ কোনটা ছিল? আপনার কোন মিউচুয়াল ফান্ড কিনেছিলেন? যেমন পিএইচপি কি আরআইইউ দিয়েছিল মনে হয়? জি না, ক্যাশ ডিভিডেন্ড হলে আপনার অ্যাকাউন্টে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। ক্যাশ ডিভিডেন্ড হলে তাদের এজিএম এর 1 মাসের মধ্যে আপনার মানে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিভিডেন্ডটা জমা হয়ে যাবে। অথবা মিউচুয়াল ফান্ডের কিন্তু এই যে মিউচুয়াল ফান্ডগুলোতে যারা ইনভেস্টমেন্টে যান তারা তো ক্যাশ ডিভিডেন্ড আশা করে, এই যে আবার রিইনভেস্টমেন্ট ইউনিট যেটা আরআইইউ যেটা দেয়া শুরু হলো, এটার পরে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর প্রাইস অনেক কমে গেছে এবং যেগুলো ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে সেগুলো কিন্তু একটা ভালো রিকভার করছে, কিন্তু অন্যগুলো সেই পরিমাণে করছে না। এটা ডিপেন্ড করতেছে। মিউচুয়াল ফান্ডগুলো গত কয়েক বছরের অবস্থা চিন্তা করলে, 6 মাস আগেও চিন্তা করলে, মিউচুয়াল ফান্ডগুলোর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ছিল ধরেন আছে ক্যাপিটাল মার্কেটে। ক্যাপিটাল মার্কেটে তাদের শেয়ার কিনেছে। গত 2-1 বছরের শেয়ার প্রাইসটা যেভাবে ডাউন ট্রেন্ডে আসছে, তারা স্বাভাবিক ওই এক্সপেক্টেড তারা আর্নিং করতে পারে নাই, আপনার কাঙ্ক্ষিত আর্নিং করতে পারে নাই, পরে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনটা অনেক খারাপ ছিল। তবে এখন মার্কেটে যে অবস্থায় আছে, যেমন অনেক ব্যাংকের শেয়ার বা অনেক আর্থিক খাতের শেয়ারের দাম, অনেক কোম্পানির শেয়ারের দাম অনেক বেড়েছে বা একটা এক্সপেক্টেড বা মানে একটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। তো এখন হয়তো আমি মনে করি যে আপনার মিউচুয়াল ফান্ডের গতি প্রকৃতি একটু চেঞ্জ হবে। মিউচুয়াল ফান্ডগুলো যেভাবে একটা হতাশার মধ্যে ছিল এবং অনেকটা প্রফিটের পরিমাণ কম ছিল, সেটা হয়তো অনেক বেড়ে যাবে। বা আপনি দেখেন মিউচুয়াল ফান্ডগুলোর এনএবি, মিউচুয়াল ফান্ডগুলোর স্ট্রেংথ বা উইকনেস কীভাবে জাজমেন্ট করা যায়, তাদের এনএবিটা আস্তে আস্তে বাড়তেছে। ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের এখন এনএবিগুলো তাদের ফেসবুলের উপরে আছে, তাদের মার্কেট প্রাইসের অনেক উপরে আছে এবং ফেসবুলের উপরে আছে। তো মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আমি মনে করি যে যারা এই যে আজকে যে সমস্ত কাস্টমারগুলোর কথা বলে একজন মহব্বত সাহেব, যে আমি শেয়ারটা কীভাবে অ্যানালাইসিস করব, কীভাবে বুঝবো, তো ওনাদের জন্য পথোলজি মিউচুয়াল ফান্ডে চলে যাওয়া, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। কারণ ওনাদের পক্ষে মিউচুয়াল ফান্ডের কর্তৃপক্ষ একটা ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারবে, তাদের সেখানে রিসার্চ টিম আছে, আছে। আর এইমাত্র যে বিনিয়োগকারী আমাদের কাছে জানতে চাইলেন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ডটা ওনাকে কী আকারে আসবে, সব ডিভিডেন্ডে একইভাবে যায়। ক্যাশ ডিভিডেন্ডগুলো ওনার যে ব্রোকারেজ হাউসে যে শেয়ারটা কেনার জন্য আপনার ওই ওনার যে একটা মিনিট একটু শেষ করি, এটা হয়তো থাকতে পারে, অজ্ঞতা থাকতে পারে, বিওতে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে অটোমেটিকলি ডিপোজিট হয়ে যায়। তো না হলে হয়তো কোনো কারণে যদি কোনো ভুলের কারণে হতে পারে, উনি কমিউনিকেট করতে পারে সরাসরি মিউচুয়াল ফান্ড অথরিটির সাথে, অথবা ওই ব্রোকারেজ হাউসে কমিউনিকেট করলে ব্রোকারেজ হাউস থেকে ওনাকে গাইডলাইন দিয়ে দেবে কীভাবে উনি ডিভিডেন্ডটা পেয়ে যাবেন। ভাই একটা জিনিস হচ্ছে ব্যাংকিং সেক্টরের অবস্থা যদি দেখেন, যে এগুলোর পেইড আপ এত বড়, যে কারণে বাজারের যে টার্নওভারের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে প্রাইসটা একটা পর্যায়ে যে থেমে যায়। আবার অন্যদিকে যদি আপনি ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা দেখেন, সেখানে কিন্তু পেইড আপ এত ছোট যে বড় ব্যক্তি বিনিয়োগকারীরাও এখানে বিনিয়োগ করতে আগ্রহী না, কারণ একজন বিনিয়োগকারী একটি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির দেখা যাচ্ছে ফ্লোটিং সব শেয়ার কিনে ফেলতে পারেন, তো তিনি কিনলে সেটি বিক্রি করবেন কার কাছে? যে এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, মানে একদিকে সাপ্লাই অনেক, আরেকদিকে ডিমান্ড থাকার পরও সাপ্লাই নেই, এখন এই সব ক্ষেত্রে কি করা যায়? আপনাকে যেটা দেখতে হবে সাধারণ বিনিয়োগকারী, যে আজকে যেটা বলছে অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল দেখে কিনা, এবং এটাও একটা অ্যানালাইসিসের অংশ যে বাজারে কতটুকু প্লটিং শেয়ার আছে বা এই শেয়ারের মানে ডিমান্ড সাপ্লাই গত কয়েক বছরে আপনার ডিমান্ড সাপ্লাইটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে দেখা গেল যে আমি একটা শেয়ার কিনলাম, কিনতে আমি এটা দেখা গেলো স্টক বাড়িয়ে ফেললাম, আমি শেয়ারটা আদৌ বিক্রি করার জন্য এটাতে কোনো আবার ফার্দার এটা ক্রিয়েট হবে কিনা, এটার ডিমান্ড ক্রিয়েট হবে কিনা, এটা আমার মানে আপনার বিচার বিশ্লেষণে আনতে হবে। এটা বিচার বিশ্লেষণে না আসলে আমাকে ওই শেয়ারটা লং টার্ম ধরে রেখে শেয়ারটার জন্য আমার মানে কাঙ্ক্ষিত ডিভিডেন্ডের জন্য আমার অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা শেয়ারের যে আজকে পর্যালোচনা আপনি বললেন যে ব্যাংকের শেয়ারের, ইন্স্যুরেন্সের শেয়ারের, আমি শেয়ার মার্কেট মূলত হলো যে বিনিয়োগকারীদের জন্য। আমি এখানে আরেকটা জিনিস শেষ করি, আমি মূলত বিনিয়োগকারীদের জন্য, আমরা যারা ছোট মানে ছোট পুঁজির বিনিয়োগকারীদের আছে তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা ডে ট্রেডিং করার জন্য এই মার্কেট আসেন না,
আপনারা বিনিয়োগকারী হিসেবে দেখেন, আপনি বিনিয়োগকারী হিসেবে দেখেন ইসলামী ব্যাংক নট এ গুড এক্সাম্পল ফর দি মানে ফান্ডামেন্টাল শেয়ার কনসিডারিং কারেন্ট ডিক্লারেশন, বাট ওভারঅল ফান্ডামেন্টালে যদি থাকেন সেখানে একটা ভালো ছোট পুঁজি আপনার যদি ভালো পুঁজির শেয়ারে ভালো মূলধনের শেয়ারে যদি বিনিয়োগ করেন সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত রিটার্ন মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি আসলে নিজে আপনার সাথে বসুন, আপনি কি চান, কত পার্সেন্ট এখান থেকে রিটার্ন চান, তারপরে আপনি সেই অনুযায়ী আগান এবং সেই অনুযায়ী বিনিয়োগ করুন। আশা করি আপনি মুনাফা পাবেন। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।